হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে চলেছি মিলের পরীক্ষামূলক পদ্ধতির প্রথম পদ্ধতি অন্বয়ী পদ্ধতি নিয়ে। আগে আমরা মিলের অপসারণের সূত্রর কথা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা পড়ব অন্বয়ী পদ্ধতি। মিল যে 5টি পরীক্ষণমূলক অনুসন্ধান পদ্ধতির কথা আলোচনা করেছেন, তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে মিলের অন্বয়ী পদ্ধতি। এই পদ্ধতিতে তিনি কি বলেছেন এবং কিভাবে তিনি বলতে চেয়েছেন এটা বোঝার জন্য প্রথমে আমি এক্সাম্পল দিয়ে শুরু করি, কারণ এখানে আমরা মুখস্থ করছি না, আমরা ভিডিওতে জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। তাই সংজ্ঞা, তার কিরকম দৃষ্টান্ত, সেগুলো না গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি একটা বাস্তব দৃষ্টান্তে। কারণ মিলের এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু বাস্তবের সাথে রিলেটেড, এবং বাস্তবিক এই বিষয়গুলোকে আমরা কোনো কিছু আবিষ্কার করার জন্য প্রয়োগ করছি। কি আবিষ্কার করার জন্য? কার্য আর কারণ। অর্থাৎ কোনো বিষয় যেটা কার্য, তার কারণ অনুসন্ধান করতে আমরা চাই, এবং এই কারণ অনুসন্ধান করতে গিয়েই মিল এই 5টি পদ্ধতির কথা বলেছেন। প্রথম কি আমি কারণ অনুসন্ধান করছি, যে ধরো একটা জায়গায় ম্যালেরিয়া হচ্ছে সকলকার, এই ম্যালেরিয়া রোগের আমি কারণ অনুসন্ধান করতে চলেছি। ঠিক আছে, এখন এই ম্যালেরিয়া রোগ যেখানে যেখানে হয়েছে বা যেসব বাড়িতে বাড়িতে হয়েছে, সেই সব জায়গায় গিয়ে তাদের বিভিন্ন দৃষ্টান্ত সংগ্রহ করলাম, যে কি কি ঘটনা আছে তাদের মধ্যে। অনেকের মধ্যে অনেক ঘটনা আছে এবং প্রত্যেকের ঘটনাগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু একটা ঘটনা সকলকার মধ্যে কমন। সেটা কি? সেটা হচ্ছে অ্যানাফিলিস মশার কামড়। যে কজন ম্যালেরিয়া পেশেন্টের বাড়িতে আমি গেছি, সবাইকার একটা ঘটনা কমন, অ্যানাফিলিস মশার কামড়। বাকি সব ঘটনা আলাদা আলাদা। কারোর বাড়িতে যাওয়ার পর দেখলাম যে সে অ্যানাফিলিস মশা কামড়েছে, সে খুব গরিব, সে খেতে পায় না, তার রাত্রে ঘুম হয় না, তার ম্যালেরিয়া হয়েছে। একজনের বাড়িতে গিয়ে দেখলাম সে, তার বাড়ির চারপাশে অনেক জমা জল রয়েছে, সে রাত্রেবেলা আইসক্রিম খেয়েছে, সে রাত জেগে পড়াশুনো করেছে। আর একটা বাড়িতে গিয়ে দেখলাম যে সে পরিমাণ মতো জল খায়নি, স্বাস্থ্যকর খাবার খায়নি, সে অনেক চারিপাশে ঘুরে বেরিয়েছে। আর একটা বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে তার সারা রাত খুব শরীর খারাপ, তার হজমের গন্ডগোল হয়েছে, তার বমি হচ্ছে, ভীষণ গায়ের টেম্পারেচার ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা বাড়ির সব ঘটনা কিন্তু আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু অ্যানাফিলিস মশা কামড়েছে। প্রত্যেকটা বাড়ির যাদের ম্যালেরিয়া হয়েছে ব্যক্তিদের, তাদের প্রত্যেককে কিন্তু অ্যানাফিলিস মশা কামড়েছে, এইটা কমন। তাহলে এই প্রত্যেকটা বাড়ির যে সমস্ত পেশেন্টদের ম্যালেরিয়া হয়েছে, তাদের সমস্ত প্রেক্ষাপট আলাদা হলেও যে বিষয়টা তাদের মিল রয়েছে, সেই বিষয়টাকে আসল ঘটনার কারণ বলতে হবে। ঠিক যেমন ম্যালেরিয়া রোগের কারণ হলো অ্যানাফিলিস মশা, কারণ আমি যতগুলো দৃষ্টান্ত গ্রহণ করেছি তাদের সব দৃষ্টান্ত আলাদা হলো, একটা বিষয় তাদের মধ্যে মিল রয়েছে, সেটা হচ্ছে অ্যানাফিলিস মশার কামড়। তাদের প্রত্যেককে অ্যানাফিলিস মশা কামড়েছে, সেই জন্যই তাদের ম্যালেরিয়া হয়েছে। মিল এইভাবেই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করলেন অন্যই পদ্ধতির দ্বারা। তাহলে এই পদ্ধতিটার মূল কথাটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, যে ঘটনাটা আমরা কিভাবে অনুসন্ধানটা করছি। এবার তিনি সংজ্ঞায় কি বলেছেন আমি বলি। তিনি বলেছেন আলোচ্য ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে, মানে অনেক তুমি দৃষ্টান্ত নিতে পারো, সবসময় একের অধিক, এবং দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে তত তোমার সিদ্ধান্তটা সঠিক হবে। দলে 2 বা ততোধিক দৃষ্টান্তে একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত আছে, আর বাকি সব ঘটনা তাদের মধ্যে আলাদা, কিন্তু একটি মাত্র ঘটনা তাদের মধ্যে সাধারণভাবে উপস্থিত আছে, এবং এই ঘটনাটি বিষয়ে সবকটা দৃষ্টান্তের মধ্যে মিল আছে। তাহলে এই সাধারণ ঘটনাটিকেই মূল ঘটনার কার্য বা কারণ বলা হবে। অর্থাৎ যেরকম বললাম যে ম্যালেরিয়ার পেশেন্টদের সবার ক্ষেত্রে সমস্ত দৃষ্টান্ত আলাদা হলো, একটি বিষয়ে কিন্তু সাধারণভাবে মিল আছে, সেটা হচ্ছে অ্যানাফিলিস মশার কামড়। এই অ্যানাফিলিস মশার কামড়ই হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। বুঝে গেল? তাহলে এইভাবে তিনি, আমরা দৃষ্টান্তের সাহায্যে সূত্রটার মধ্যে যেতে পারলাম। এবার দেখো কিভাবে তিনি এটা সাংকেতিক একটা রূপ দিয়েছেন। সাংকেতিক রূপটা কিরকম হলো দেখো। প্রথমে বলা হলো যে ঘটনাটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হোক। অন্যই পদ্ধতি তো, ঘটনাটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হোক।
ভাগে ভাগ করা হোক, একটা হোক পূর্ববর্তী ঘটনা, হ্যাঁ, অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটেছে পূর্ববর্তী ঘটনা, আর একটা হচ্ছে অনুবর্তী ঘটনা। অনুবর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা বা অনুবর্তী ঘটনা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, বা পরবর্তী ঘটনাও তোমরা লিখতে পারো, পূর্ববর্তী ঘটনা, পরবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনায় কি আছে দেখো, 1 নম্বর আমি ধরি, 1 নম্বর হচ্ছে এ বি সি, 2 নম্বরে আছে এ ডি ই, 3 নম্বরে আছে এ এফ জি। দেখো তিনটে ঘটনার মধ্যে এ কমন, ক্যাপিটাল এ কমন, বাদ বাকি সবই কিন্তু আলাদা দৃষ্টান্ত। পরবর্তী ঘটনার মধ্যে দেখো রয়েছে এই ক্যাপিটাল এ, তাই এখানে স্মল এ কমন, ঠিক আছে, বিসি রইল। 2 নম্বর ঘটনার মধ্যে রয়েছে এ রয়েছে, ডি ই রইল। 3 নম্বর ঘটনার মধ্যে স্মল এ রয়েছে, এফ রইল, জি রইল। তাহলে দেখো এখানে যেমন ক্যাপিটাল এ 3টে ঘটনার ক্ষেত্রে কমন, এখানেও কিন্তু স্মল এ 3টে ঘটনার ক্ষেত্রে কমন। তাই বলা যেতে পারে বাদ বাকি ঘটনাগুলো কিন্তু প্রেক্ষাপট চিহ্নিত, যে ক্যাপিটাল এ স্মল এর কারণ, বুঝে গেল? অর্থাৎ এই যে ক্যাপিটাল এ, এইটা কিন্তু স্মল এ এর কারণ, কারণ যেখানে যেখানে স্মল এ আছে সেখানে সেখানে ক্যাপিটাল এ আছে, এবং বাদবাকি দৃষ্টান্তগুলো কিন্তু আলাদা হলো, এই ক্যাপিটাল এ আর স্মল এর ঘটনাটা কিন্তু অপরিবর্তনীয় থেকে যাচ্ছে। এটা হচ্ছে অন্বয়ী পদ্ধতির সাংকেতিক দৃষ্টান্ত। বাস্তব দৃষ্টান্ত আমি তোমাদেরকে বললাম যে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কারণ আবিষ্কার আমরা করতে গেলাম, এবং কারণ আবিষ্কার করার ক্ষেত্রে দেখে গেলাম যে প্রত্যেকটা পেশেন্টদের ক্ষেত্রে একটা বিষয় কমন হচ্ছে অ্যানাফিলিস মশার কামড়। তো অ্যানাফিলিস মশার কামড়ই হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রধান কারণ বলা হলো। এবার এই পদ্ধতির কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যখন তোমাদের পরীক্ষায় কোনো পদ্ধতি আসবে, পদ্ধতি এলে পদ্ধতির সংজ্ঞা লিখবে, তারপরে পদ্ধতিটা ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করার পর তার সাংকেতিক উদাহরণ দেবে, তারপরে তার বাস্তব উদাহরণ দেবে, তারপরে তার সুবিধা আর অসুবিধা লিখবে। সুবিধা কি? অন্বয় পদ্ধতির সুবিধা ভীষণ ব্যাপক, কারণ হচ্ছে এই পদ্ধতি প্রয়োগ ক্ষেত্রে অনেক ব্যাপক। যে কোনো বিষয় যাই পর্যবেক্ষণ করা যায় সে সব ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতিকে প্রয়োগ করা যায়, এটা হচ্ছে অন্বয়ী পদ্ধতির সব থেকে বড় সুবিধা। বুঝে গেছে? দ্বিতীয় হচ্ছে যে পর্যবেক্ষণ করা যায় এমন বিষয়গুলোর ক্ষেত্রে আমরা খুব সহজে অন্বয়ী পদ্ধতিকে প্রয়োগ করতে পারি, এটা তৃতীয় সুবিধা। তৃতীয় সুবিধা হচ্ছে এই পদ্ধতির ক্ষেত্রে না প্রকল্প গঠন করা যায় খুব সহজে। প্রকল্প গঠনটা কি? ধরা যাক যে আমরা কোনো বিষয় নিয়ে একটা অনুমান করছি, এই অনুমান যে ঘটনা যে আমরা এই ম্যালেরিয়া রোগটার একটা কারণ অনুসন্ধান করতে যাচ্ছি, তাহলে কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখলাম কতগুলো প্রকল্প গঠন করলাম, যে অ্যানাফিলিস মশা কামড়েছে, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, না অন্য কোনো প্রকল্প। এবার এই 3টে প্রকল্প আমরা নিলাম, তার মধ্যে থেকে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে কোনটি কাজ দিচ্ছে তখন, এবং কোনটি যথার্থ, তবে আমি সেটাকে গ্রহণ করতে পারছি। এই যে প্রকল্প গঠন করা এবং তার অনুসন্ধান করা, সেটা অন্যই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু খুব সহজ বিষয়টা। তারপরে হচ্ছে যে অপ্রয়োজনীয় যে বিষয়, সেই অপ্রয়োজনীয় বিষয়গুলোকে তুমি পর্যবেক্ষণের দ্বারা অতি সহজেই অপসারিত করতে পারবে। এগুলো হচ্ছে আর অন্যই পদ্ধতির সুবিধা এবং খুব সহজবোধ্য পদ্ধতি। অসুবিধা কি? অসুবিধা কিন্তু আছে, অন্যই পদ্ধতি কিন্তু শুধুই সুবিধা আছে এমন না, অসুবিধা আছে। অসুবিধা কি বলতো? প্রথম অসুবিধা হচ্ছে এর মধ্যে একটা প্রকৃতিগত দোষ আছে। কিরকম প্রকৃতিগত দোষ? মানে ধরা যেতে পারে, একটা উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে যে একজন কবিরাজ আর কি, তিনি 4টে পেশেন্টকে 4টে শিকড় দিলেন বা 4টে অন্য অন্য ওষুধ দিলেন, এবং 4টে ওষুধকেই বললেন যে 4জনকে তোমরা সবাই মধু দিয়ে খাও। তাহলে যদি আমি কমন ফ্যাক্টরটাকে ধরি, তাহলে আমাকে ধরতে হবে যে 4টে পেশেন্টেরই ওষুধে কাজ দিয়েছে, তার কারণ তারা মধু দিয়ে খেয়েছে, তাহলে মধুটাই আসল ওষুধ।
সেটা কি ঠিক কারণ নির্বাচন করা হবে? তা কিন্তু হবে না। কারণ আমার এই অন্যই পদ্ধতি হচ্ছে যে যেটা কমন রয়েছে সেটাকে নিয়ে, তাহলে এই 4 জন পেশেন্ট যাদেরকে কবিরাজ ওষুধগুলো খেতে দিয়েছিল, ভিন্ন ভিন্ন ওষুধ খেতে দিয়েছিল, কিসের মধ্য দিয়ে? মধুর মধ্য দিয়ে। তাহলে কমন ছিল মধুটা, তাহলে মধুটাই হচ্ছে এটা ওষুধ রোগটা ভালো হয়ে যাওয়ার কারণ। এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। তাই এই দোষটা কিন্তু আরোহ হনুমানের ক্ষেত্রে, এই অন্যই পদ্ধতির ক্ষেত্রে থেকে যায়। তাহলে এই দোষটাও কিন্তু পূরণ করা যায়, এই দোষটা দূর করা যায়। কি করে দূর করা যায়? যদি আমরা দৃষ্টান্তের সংখ্যাকে বৃদ্ধি করি। দৃষ্টান্তের সংখ্যাকে সরি যদি আমরা দৃষ্টান্তের সংখ্যাকে বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমরা এই দোষটা, অন্যই পদ্ধতির এই দোষটাকে ওভারকাম করতে পারবো। আরো একটা দোষ কি আছে, যে এই পদ্ধতির ক্ষেত্রে কি হয়, ব্যবহারিক একটা দোষ আছে। হ্যাঁ, দেখা গেল যে ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে অ্যানাফিলিস মশার কামড়, কিন্তু পর্যবেক্ষণের সময় দেখা যেতে পারে যে মশা হয়তো আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে, অর্থাৎ কেউ বলছেই না। তুমি ম্যালেরিয়া রোগের কারণ অনুসন্ধান করতে গেছো বাড়িতে, কেউ কিন্তু মশা কামড়েছে, মশারি ছাড়া রাত্রিরে ঘুমিয়েছে, বা দিনের বেলায় তাকে কোথাও মশা কামড়েছে, সেই কথাটাকে কিন্তু এড়িয়েই যাচ্ছে, সে বলছেই না। এবং বিভিন্ন জায়গার প্রেক্ষাপটে কিন্তু সেই কথাটাকে অবহেলিত হয়ে যাচ্ছে। তাহলে আসল যে কারণটা, সেক্ষেত্রে কিন্তু বাদ থেকে যাচ্ছে। বুঝতে পারলাম? তুমি যে 4-5টা বাড়ি বা 50টা বাড়িতে পরীক্ষা করছো, সেখানে যে সবাই রাত্রে মশারি ছাড়া ঘুমিয়েছে বা তাদেরকে যে মশা কামড়েছে, এই ব্যাপারটা তারা তোমার অ্যানালিসিসের মধ্যেই এলো না, তখন তুমি কিন্তু সঠিক কারণটি নির্বাচন করতে পারবে না। এই পদ্ধতি, এই যে দোষটা, এটাও কি করে দূর করা যায়? এটাও দূর করার নিয়ম আছে। যদি আমি দৃষ্টান্তের পরিসরকে আরো বাড়াই, অর্থাৎ সংখ্যা বাড়িয়ে পর্যবেক্ষণের পরিসরকে, মানে অনেক বেশি দৃষ্টান্ত আমি গ্রহণ করলাম, অর্থাৎ অনেক জায়গায় আমি রোগীদেরকে পরীক্ষা করলাম এবং পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ করলাম, তখন কিন্তু আমি বুঝতে পেরে যাব যে সঠিক কারণটা কি। ফলে দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধি করা এবং তার পরিসর বৃদ্ধির দ্বারা কিন্তু এই দুটো দোষকে কাটিয়ে ওঠা সম্ভব হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা পড়লাম মিলের অন্যই পদ্ধতি, অন্যই পদ্ধতির সংজ্ঞা, অন্যই পদ্ধতির দৃষ্টান্ত, অন্যই পদ্ধতির সুবিধা অসুবিধা, এগুলো সবগুলো আমরা পড়লাম। এটা তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে আসবে, এবং তোমরা এইভাবে, আমি যেভাবে বললাম যে সংজ্ঞা, সাংকেতিক উদাহরণ, বাস্তব দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এইভাবে ঠিক তুমি স্টেপ বাই স্টেপ লিখবে, তাহলে তুমি সঠিক নাম্বার পাবে। আবার এখান থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, যে একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যেখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এটাও কিন্তু আসতে পারে। আবার দিতে পারে অন্যই পদ্ধতির একটা সাংকেতিক উদাহরণ দাও, এটাও আসতে পারে। তাহলে তোমরা আশা করি আজকে অন্যই পদ্ধতি বুঝতে পারলে। পরবর্তীকালে অন্য একটা পদ্ধতি নিয়ে আবার একটা ভিডিও আপলোড করব। আপাতত টাটা।